আসসালামু আলাইকুম। কম্পিউটার ডিজাইন কোর্সের একটি নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নওশীন জামান। চলেন শুরু করা যাক। সো এই কোর্সের প্রথম ভিডিওতে আমি কথা বলবো ফেস অফ এ কম্পাইলার নিয়ে। সো ফেস অফ এ কম্পাইলারে যাওয়ার আগে আমার তো জানা দরকার যে কম্পাইলার জিনিসটা কি। সো প্রথম যে স্লাইডটা আমাদের, তার আগে এই স্লাইডগুলোর কপিরাইট হচ্ছে আমাদের বিলভড টিচার মোহাম্মদ তানভীর সিদ্দিক স্যার। তো তিনি এই স্লাইডগুলো ডেভেলপ করেছেন, তো আমি তাই স্লাইডগুলোর ক্রেডিট পুরোপুরি তার প্রতি দিয়েই আমি ভিডিওটা শুরু করছি। অ্যান্ড প্রথম স্লাইডে আমাদের যেটা ছিল যে ইন্ট্রোডাকশন টু কম্পাইলার, অ্যান্ড এই স্লাইডে বড় মানে ফাইনাল কথা হিসেবে যেটা বলা যায় যে এখানে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে কথা বলা হয়েছে। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই হচ্ছে এমন একটা সফটওয়্যার বা সেট অফ কোডস যেটা হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল কোডে রূপান্তর করে এবং এরপরে সেই মেশিন লেভেল কোড আমাদের কম্পিউটার এক্সিকিউট করতে পারে। তো এই স্লাইডে আসলে আমার বলার কিছু নাই, এটা থিওরি স্লাইড। সো ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে একটা যদি মেজর পার্থক্য বলতে হয়, সেক্ষেত্রে মেজর পার্থক্যটা হচ্ছে যে ইন্টারপ্রেটার একটা কোডকে লাইন বাই লাইন এক্সিকিউট করে এবং কোনো লাইনে যদি প্রবলেম থাকে তাহলে সেখানেই থেমে যায় এবং এরর শো করে, পরের লাইনগুলোতে আর যায় না। এবং কম্পাইলার একটা কোডকে পুরোপুরি রিড করে, এরপরে কোডের মধ্যে যতগুলো এরর আছে সবগুলো এরর একসাথে দেখায়। সো এগুলো থিওরির কথা, থিওরিতে আমি আর বেশি যাব না। আমার মেইন ফোকাস হচ্ছে ফেস অফ এ কম্পাইলার, এই ভিডিওর মেইন টপিক। সো ফেস অফ এ কম্পাইলার হচ্ছে আমার কম্পাইলার কি করে। কম্পাইলার হচ্ছে একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজকে প্রসেস করে মেশিন লেভেল কোডে রূপান্তর করে, রাইট? সো এই হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সময় কম্পাইলারের ভিতরে একটা প্রসেসিং যখন চলে, এই প্রসেসিংটা অনেকগুলো ফেজ অতিক্রম করে। সো ফেজ অফ কম্পাইলার হিসেবে কম্পাইলারের এখানে 6টা ফেজের কথা উল্লেখ করা আছে। যে প্রথমে সোর্স প্রোগ্রামটা আসতেছে, সোর্স প্রোগ্রাম কম্পাইলারের ভিতরে যখন আসে তখন প্রথমে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেসের ভিতর দিয়ে যায়, এরপরে সিনট্যাক্স অ্যানালাইসিস, দেন সিম্যান্টিক অ্যানালাইসিস, এরপরে আসে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। সেই ইন্টারমিডিয়েট কোডটাকে একটু অপটিমাইজ করে জেনারেট হয় কোড অপটিমাইজেশন ফেজের মধ্যে ওই কোডটা অপটিমাইজড হয় এবং সবার লাস্টে গিয়ে কোড জেনারেশন হয়। এবং এই যে কোড জেনারেশন হয়, এই কোড জেনারেশন ফেসে আসলে একটা অ্যাসেম্বলি কোড জেনারেট হয় এবং সেই অ্যাসেম্বলি কোডটা পরবর্তীতে আমাদের মেশিন স্পেসিফিক যে অ্যাসেম্বলার আছে সেই অ্যাসেম্বলারের মাধ্যমে আর কি এক্সিকিউট হয়ে মেশিন কোডে রূপান্তরিত হয়। সো ফেস অফ এ কম্পাইলারের মধ্যে আমরা বড় দাগে 6টা ফেজ দেখতে পাই। এই 6টা ফেজ আমরা যদি থিওরি একটু জানতে চাই, সেক্ষেত্রে এই স্লাইডটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। আমি মেইনলি কোশ্চেন সলভিং এর দিকে ফোকাস করতে যাচ্ছি। তো এই স্লাইডের মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি সেটা অল্প করে একটু দেখাই নিই। এরপরে স্লাইডের এক্সাম্পলটা আসলে খুবই বেসিক লেভেলের একটা এক্সাম্পল। সো পরীক্ষায় তো আসলে আমাদের এত বেসিক জিনিস দিয়ে কখনোই হবে না, আমাদেরকে একটু হাই লেভেল প্র্যাকটিস করতে হবে। সো বেসিক লেভেলটা আমরা একটু দেখে যাই যে কিভাবে হচ্ছে, এরপরে আমরা একটা হায়ার লেভেল ইকুয়েশন দিয়ে জিনিসটা সলভ করার চেষ্টা করব। ওকে, সো ফেজ অফ কম্পাইলারে আমাদের এরকম একটা ইকুয়েশন প্রথমেই দেওয়া থাকবে। সেটা পরীক্ষা হয়তো সরাসরিও দেওয়া থাকতে পারে, অথবা এমন হতে পারে যে একটা পিস অফ কোড দিছে, কোডের মধ্যে অনেক কিছু লেখা আছে যে সি আউট হাবি যাবে অনেক কিছু, এর মধ্যে একটা জায়গায় হচ্ছে এইরকম একটা ইকুয়েশন এক্সিকিউট করা হয়েছে, এইরকম একটা ইকুয়েশন কোডের ভিতরে দেওয়া আছে, বলছে যে সেই ইকুয়েশনটার উপরে ফেজেস অফ কম্পাইলার 6টা ফেজ, সেই 6টা ফেজ দেখাও আমাকে, পরীক্ষায় বলছে আর কি। সো আমার ভিডিও রানিং, ইয়েস অবভিয়াসলি। সো ফেসেস অফ এ কম্পাইলার দেখানোর সময় মনে করি যে আমার এই ইকুয়েশনটা দেওয়া আছে, তো সবার আগে আমরা করি যে সিম্বল টেবিল। সিম্বল টেবিল কি, যে আমার গিভেন ইকুয়েশনের ভিতরে যতগুলো সিম্বল আছে, যেমন এই ইকুয়েশনটার মধ্যে পজিশন, ইনিশিয়াল, রেট, এগুলোকে একটা সিম্বল হিসেবে ধরা হয়েছে, এগুলোকে একটা সিম্বল টেবিলের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়। অ্যান্ড নাম্বারগুলোকে নেওয়া হয় না, স্পেশাল ক্যারেক্টার যেগুলো সেগুলোকে নেওয়া হয় না, ইকুয়াল চিহ্ন এগুলোকে নেওয়া হয় না, এগুলো বাদ দিয়ে যেগুলো যেমন ভ্যারিয়েবল থাকে এ বি সি ডি, এই জিনিসগুলোকে আমরা সিম্বল টেবিলের মধ্যে রিপ্রেজেন্ট করি। অ্যান্ড সিম্বল টেবিলে এখানে আরেকটা জিনিস একটু মিসিং আছে, এখানে লেখা থাকে হচ্ছে আইডি অ্যান্ড পজিশন হচ্ছে আমার 1 নম্বর আইডি, দেন ইনিশিয়াল হচ্ছে 2 নাম্বার,
রেট হচ্ছে 3 নাম্বার আইডি। সো এই ইকুয়েশনটার থেকে আমরা যখন সিম্বল টেবিল একবার জেনারেট করে ফেললাম, এরপরে আমরা যাই হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে। সো লেক্সিক্যাল অ্যানালাইসিসে আমাদের যে গিভেন ইকুয়েশনটা, এটাকে মানে টোকেন ওয়াইজ বিভিন্ন টোকেনে ভাগ করে ফেলা হয়, টুকরা টুকরা টোকেনে। সো প্রত্যেকটা অংশকে আমরা টোকেনাইজ করি। যেমন পজিশনকে আমরা কি বলছিলাম, ID1। সো এখানে লেখা হয়েছে কার্লি ব্র্যাকেট, দেন হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, সরি অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে ID, 1 অ্যাঙ্গেল ক্লোজ। এরপরে কি পজিশনের পরে ইকুয়াল চিহ্ন ছিল, সেই ইকুয়ালটাকেও সেম ভাবে অ্যাঙ্গেলের মধ্যে রাখা হয়েছে। দেন ইনিশিয়াল ছিল, ইনিশিয়ালটা ছিল আমার হচ্ছে ID2। সো ইনিশিয়ালটা ছিল ID2 অ্যান্ড ID2 কে ইনিশিয়ালের জায়গায় লেখা হয়েছে। দেন প্লাস চিহ্ন, প্লাস লেখা হয়েছে। রেট ID3, রেট, মাল্টিপ্লিকেশন চিহ্ন, মাল্টিপ্লিকেশন, লাস্ট ছিল 60, সেই 60 এখানে দেওয়া হয়েছে। ডান। সো আমরা লেক্সিক্যাল অ্যানালিসিস পার্টটা কিভাবে হইলো বুঝলাম। এরপরে আমরা যাই যে লেক্সিক্যাল অ্যানালিসিসের পরের যেটা পার্ট, সেটা হচ্ছে আমার ওয়েল, আচ্ছা, লেক্সিক্যাল অ্যানালিসিস পরের পার্ট হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। সো সিনট্যাক্স অ্যানালাইজার লেক্সিক্যাল অ্যানালাইসিসে যে টোকেনাইজ করা হয়েছে আমার গিভেন ইকুয়েশনটাকে, সেখান থেকে একটা সিনট্যাক্স ট্রি তৈরি করে সিনট্যাক্স অ্যানালাইজার। সো ট্রিটা কিভাবে তৈরি হয়, এই ট্রিটা তৈরি হওয়া বোঝার আগে আমাকে আপনাদেরকে আমি একটু ক্লাস 5-এর একটু পড়ায় ব্যাক করিয়ে নিয়ে যেতে চাই। সবারই মনে থাকা উচিত, তবুও আমি আরেকবার একটু এই জিনিসটা রিভিউ করতে চাই। আমি আমার 5-এর স্টুডেন্টদের যখন পড়াইছিলাম, তখনও এই জিনিসটা খুব ফোকাসের সাথে পড়াইছি, এবং এটা এখনো দরকার আমার। সো আপনাদের অবশ্যই মনে থাকার কথা, আমরা একটা সিকোয়েন্স পড়ি, দ্যাট ইজ কল্ড লাইক বডমাস। এটা ও আর এটা ডি, যাই হোক, কালি বেশি মোটা হয়ে গেছে। ওকে, সো বডমাস জিনিসটা কি আমাদের মনে থাকার কথা। বডমাসের বিতে হচ্ছে ব্র্যাকেট, ওতে হচ্ছে আমার অর্ডার, যেমন থাকে x² √x এটসেট্রা। দেন ডিতে হচ্ছে ডিভিশন, এমতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এতে হচ্ছে অ্যাডিশন, এসতে হচ্ছে সাবট্রাকশন, সরি চিহ্ন হচ্ছে মাইনাস, সাবট্রাকশন। সো বডমাস রুলটার মানে কি ছিল আমাদের, যদি এরকম থাকতো যে মনে করেন 10 গুণ 20 যোগ, বাংলা লিখে ফেলেছি, 20 যোগ 30 গুণ 40 ভাগ 50 বিয়োগ 60 ভাগ 70। সো এরকম একটা ম্যাথমেটিক্যাল লাইনে যখন যোগ বিয়োগ গুণ ভাগ সব একসাথে মিলানো থাকবে, তখন কোনটার কাজ আগে করতে হয়, এই জিনিসটা হচ্ছে আমাদের শেখাইতো এই বডমাস রুল। আমাদের বডমাস রুল বলতো যে এরকম যখন যোগ বিয়োগ গুণ ভাগ ব্র্যাকেট একসাথে মিলানো থাকবে, ওই সময় তোমরা সবার আগে ব্র্যাকেটের কাজটা করবা। যেমন এখানে আমি যদি এটার মধ্যে ব্র্যাকেট দিয়ে দিই, সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, এরপরে ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে এরপর হচ্ছে ডিভিশনের কাজ, দেন মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, অ্যান্ড সবার লাস্টে সাবট্রাকশন। সো এই ইকুয়েশনটা যখন আমরা এক্সিকিউট করবো, সবার আগে আমাকে ব্র্যাকেটের কাজটা করতে হবে, যেটা হচ্ছে 20 আর 30-এ আমার 50, আর এইদিকে হচ্ছে এর সাথে গুণ আকারে ছিল, দেন কিছু ভাগ আকারে ছিল, দেন মাইনাস, দেন এই পাশে আর একটা ভাগ ছিল। সো বডমাস রুল অনুযায়ী যখন আমরা কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করি, আমাদের খেয়াল রাখতে হয় যে আমরা সিকোয়েন্সটা মেনটেন করতেছি কিনা। অ্যান্ড সিকোয়েন্স মেনটেনের পার্টটা কেন দরকার, এটা আমরা একটু পরেই যখন এই যে সিমেন্টিক অ্যানালাইজার, সরি সিনট্যাক্স অ্যানালাইজারের মাধ্যমে সিনট্যাক্স ট্রি তৈরি করব, ওই সময় বুঝতে আমাদের হেল্প হবে যে আমরা রুট কোনটাকে ধরবো। এই জিনিসটা বুঝতে হলে আমাকে বডমাস রুলটা একটু মনে রাখতে হবে। সো এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা লিখছি, এটা যদি আমি সলভ করতাম, তাহলে কি হইতো যে পরের লাইনে যাইতো এরকম যে ব্র্যাকেটের কাজটা হয়ে যাবে, তাহলে 10 গুণ 20 আর 30 মিলে হয় হচ্ছে 50 গুণ 40 ভাগ 50 বিয়োগের পরে এই ভাগের কাজটা, আচ্ছা পরে করতেছি, ভাগ মনে করি এটা
70 না, এটাকে একটু ইজি করি, মনে করি এটা 20 20। ওকে, সো এরপরে কি হবে যে আমার কয়েকটা গুণ আছে, ভাগ আছে এবং বিয়োগ আছে। সো গুণ ভাগ আর বিয়োগ যখন একসাথে থাকে, আমার সবার প্রথমে আসে হচ্ছে ভাগের কাজ। তো ভাগের কাজটা আমি করে ফেলি। অ্যান্ড ভাগের কাজ করার সময় আমি দেখছি মাইনাস মাইনাস জায়গায় থাকুক, আর এটাকে 50 না করে এটাকে আর একটু ইজি করি আমি, কারণ এখন ওই জিনিসটা আমার মেইন ফোকাস না, আমার মেইন ফোকাস অন্য। সো মনে করি এটা 10, এটাও 10। অ্যান্ড তাইলে কি হবে যে ভাগের কাজগুলো আগে করি। 10 গুণ 50 গুণ হচ্ছে 40-কে 10 দিয়ে ভাগ করলে থাকবে 4, আর বিয়োগ 60-কে 20 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 3। এরপরে কি হবে, বিয়োগ আছে আর গুণ আছে, তাহলে গুণের কাজগুলো আগে শেষ করতে হবে আমার। যেটা হচ্ছে যে 500 গুণ 4, তাহলে এটা গুণ করে সবার লাস্টে আসতে 2000 বিয়োগ 3। সো আমার আসতে হচ্ছে 1997। আই গেস আই এম নট রং। ইয়েস, ওকে। সো আমরা দেখলাম যে বটমাস রুল ফলো করে আমরা সবার আগে ব্র্যাকেটের কাজ করি, এরপরে হচ্ছে অর্ডার, যেটা স্কোয়ার স্কোয়ার রুট এরকম যদি থাকে, এরপরে ভাগ, তারপর গুণ, তারপর যোগ এবং বিয়োগ। আরেকটা জিনিস, যে গুণ এবং ভাগ যদি পরপর থাকে, সেক্ষেত্রে আরেকটা রুল ইন্টারন্যাশনালি ফলো করা হয়, আমি যারা বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে ফলো করে জানতে পারছি, যে গুণ আর ভাগ যখন একসাথে আসে তখন সবচেয়ে বাম পাশ থেকে কাজ শুরু করতে হয়। সো এইখানে যেমন দুইটা গুণ এবং একটা ভাগ একসাথে ছিল, সো এখানে আমরা ওই রুল ফলো করলে সবার আগে বাম পাশের কাজটা করতে হইতো, অর্থাৎ 10 গুণ 50, তাইলে হইতে হচ্ছে 500। এর সাথে গুণ হইতো 40, তাইলে 40 যদি এটাতে গুণ হয় তাহলে থাকে হচ্ছে 2000, আই গেস 500, সরি 500-র সাথে এটা 20,000 হওয়া উচিত। এরপরে এটাকে হচ্ছে 10 দিয়ে ভাগ করলে তখন আসে হচ্ছে 2000। সো হ্যাঁ, এভাবেও আপনি করতে পারেন, অথবা যদি বডমাস রুলের যে সিরিয়ালে আছে সেই সিরিয়ালে করেন, যে আমি ভাগের কাজ আগে করবো, গুণের কাজ পরে করবো, সেক্ষেত্রেও ম্যাথ গুলা মেলে। তো বডমাস মনে করাইলাম কেন, চলেন একটু আমরা আবার এক্সাম্পলে ফেলে দিই, স্লাইডের এক্সাম্পলে। সো বডমাস মনে করানোর কারণ হচ্ছে যে আমরা লেক্সিক্যাল অ্যানালিসিসে যে টোকেনাইজড ফর্মটা পাইলাম আমার গিভেন ইকুয়েশনে, সেখান থেকে আমরা এখন সিনট্যাক্স অ্যানালাইজারের মাধ্যমে সিনট্যাক্স ট্রি তৈরি করব। সো সিনট্যাক্স ট্রি যখন আমরা শিখছিলাম, আমরা জানি ট্রি এর কিছু একটা রুট থাকে, অ্যান্ড রুটের সাথে কানেক্টেড বেশ কিছু লিফ থাকে, আবার হচ্ছে একটা রুটের সাথে অনেকগুলো নোড কানেক্টেড হিসেবে থাকতে পারে, প্যারেন্ট চাইল্ড সম্পর্কে আমরা যেটা দেখছিলাম। সো সিনট্যাক্স ট্রিতেও আমরা এইরকম রুট অ্যান্ড লিফ ফরম্যাট ফলো করে ট্রিটা বানাবো। অ্যান্ড সিনট্যাক্স ট্রি এর একটা স্পেশাল প্রপার্টিস হচ্ছে যে এটা বাইনারি ট্রির মতন যে ফরমেশনটা সেটা ফলো করবে। বাইনারি ট্রিতে কি থাকে আমরা জানি যে একটা নোডের দুইটা করে চাইল্ড থাকে, একটা নোড থেকে কিন্তু মাল্টিপল চাইল্ড বা দুইয়ের অধিক চাইল্ড হইতে পারে না। হ্যাঁ, সো সিনট্যাক্স ট্রি আমরা যখন বানাবো তখন আমরা বাইনারি ট্রি এর ফরম্যাটটা ফলো করব আর কি। সো এবার আমরা যে লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে যে টোকেনাইজড ইকুয়েশনটা পাইছি, সেখান থেকে সবার আগে আমরা যখন ট্রিটা বানাচ্ছি, ট্রি এর রুট হিসেবে ইকুয়াল চিহ্নটাকে প্রথমে ধরা হয়। সো ইকুয়াল চিহ্নকে আমরা ধরছি, এরপর ইকুয়াল চিহ্নের বাম পাশের জিনিস ইকুয়াল চিহ্নের সব বাম পাশে যাবে, আর ডান পাশের সব কিছু ইকুয়াল চিহ্নের ডান পাশে থাকবে। হ্যাঁ, সো এবার কি হবে যে ইকুয়াল চিহ্নের বাম পাশে আছে ID1, তাহলে ইকুয়াল চিহ্নের বাম পাশে আমি ID1 লিখছি, আর ইকুয়াল চিহ্নের ডান পাশে আবার আছে ID2 যোগ ID3 গুণ 60। এখন এইখানে আমার বটমাসের রুলটা চলে আসে। অ্যান্ড বটমাসের আমরা যখন এখানে ট্রিটা আর্ট করতেছি, আমাকে বটমাসের উল্টা যে ফর্ম সেটা সিলেক্ট মানে ফলো করতে হয়। কিরকম, আমি একটু আরেকবার লিখে ফেলি এখানে, বট মাস, তো সাবট্রাকশন হচ্ছে প্লাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অর্ডার লিখতে হবে না, থাক, এটা হচ্ছে ব্র্যাকেট। ওকে, সো বটমাসের উল্টা সিরিয়াল বলতে আমি কি বুঝাইছি, আমার ইকুয়াল চিহ্নের ডান পাশে দেখেন প্লাস আছে অ্যান্ড মাল্টিপ্লিকেশন আছে, অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন আছে। সো বটমাসের উল্টা পাশ থেকে যদি আমি ফলো করি, সেক্ষেত্রে আমার মাল্টিপ্লিকেশনের আগেই অ্যাডিশন চলে আসে। সো
সমান চিহ্নের ডান পাশে যখন আমি নতুন আর একটা রুট ধরবো, সেই রুটটা কোনটা হবে? এই অ্যাডিশন চিহ্নটা হবে নাকি মাল্টিপ্লিকেশন চিহ্নটা? এইটা নির্ধারণ করবে আমার বডমাস রুলের উল্টা যে সিরিয়াল সেটা। তো বডমাসের উল্টা অনুযায়ী আমার অ্যাডিশনটা আগে আসতেছে, এই কারণে আহ, সমান চিহ্নের ডান পাশে আমি যে প্লাস চিহ্ন এটাকে নতুন রুট হিসেবে ধরলাম। তাহলে প্লাসকে যখন আমি নতুন রুট হিসেবে ধরতেছি, প্লাসকে নতুন রুট হিসেবে যখন আমি ধরলাম, তখন প্লাসের বাম পাশে কে যাবে? প্লাসের বাম পাশে যাবে আইডি 2, আর প্লাসের ডান পাশে যাবে আইডি 3 × 60, এটা পুরোটা। সো আইডি 2 প্লাসের বাম পাশে আসছে, আর আইডি 3 × 60 প্লাসের ডান পাশে চলে আসছে। অ্যান্ড ডান পাশে আসার সময় আমি আবার দেখতেছি যে একটা অপারেশন আছে যেটা মাল্টিপ্লিকেশন অপারেশন। সো মাল্টিপ্লিকেশন অপারেশন ছাড়া আর কোনো অপারেশন নেই, তাহলে এই মাল্টিপ্লিকেশনটাকে আমি নতুন রুট হিসেবে ধরতেছি। অ্যান্ড এর বামে যাবে হচ্ছে আমার আইডি 3, আর ডান পাশে গেছে হচ্ছে 60। সো আই হোপ আপনারা সিনট্যাক্স ট্রিটা কেমনে জেনারেট হচ্ছে বা কিভাবে জেনারেট হচ্ছে সেটা বুঝতে পারছেন। অ্যান্ড সিনট্যাক্স ট্রি এর পরে আমরা যেটা দেখি যে আছে সিন সিনট্যাক্স সিনট্যাক্স ট্রিটা আসলে আসছে আমার সিনট্যাক্স অ্যানালাইজার থেকে। ওয়েট আ মিনিট। ওকে, তো সিনট্যাক্স অ্যানালাইজারের মাধ্যমে আমরা যখন সিনট্যাক্স ট্রিটা পাইলাম, এরপরে আমাদের যেতে হয় সিম্যান্টিক অ্যানালাইজারের মধ্যে। অ্যান্ড সিম্যান্টিক অ্যানালাইজারের বেশ অনেকগুলো কাজ আছে, তবে আমাদের এই কোশ্চেন অ্যান্সারিং এর ক্ষেত্রে আমরা যেটা ফলো করি, সেটা যে কাজটা করি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে টাইপ ম্যাচিং। টাইপ ম্যাচিং বলতে কি, যে আমার একটা ইকুয়েশনের মধ্যে বিভিন্ন টাইপের ডেটা টাইপ থাকতে পারে, বিভিন্ন ডেটা টাইপের ডেটা থাকতে পারে, যেমন আমার থাকতে পারে ইন্টিজার, আমার থাকতে পারে হচ্ছে ফ্লোট, আমার থাকতে পারে ডিও ডাবল। সো ফ্লোট ডাবল অ্যাকচুয়ালি সেমি, ডাবল হচ্ছে আরো বেশি মেমোরি ইউজ করে। যাই হোক, সো ইন্টিজার ফ্লোট এরকম বিভিন্ন টাইপের ডেটা থাকতে পারে। এবং বিভিন্ন টাইপের ডেটা যখন থাকবে, তখন আহ, আমি আমাকে করতে হবে যে আমার পুরা ইকুয়েশনে যতগুলা ডেটা থাকবে সবগুলা সবচেয়ে হায়ার যে ডেটা লেভেলটা, ডেটা টাইপ লেভেল, সেই ডেটা টাইপ লেভেলে ট্রান্সফার করতে হবে। অ্যান্ড আমাদের গিভেন ইকুয়েশনে রেট, যেটা এই রেট একটা ফ্লোটিং নাম্বার ছিল। হ্যাঁ, সো এটা এরকম লাইক হতে পারে 2.5% বা 10.5%, সামথিং লাইক দ্যাট। সো রেট আমার ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপের ছিল। এই কারণে আমার যে নাম্বারটা, এই যে ডিজিটটা, এই 60, এটা কিন্তু বর্তমানে ইন্টিজার টাইপে আছে। সো এটাকেও আমার ফ্লোট টাইপে কনভার্ট করতে হবে। এই কারণেই ইন্ট টু ফ্লোট, ইন্ট টু ফ্লোট এটা ইউজ করে আমার 60 যে ইন্টিজার নাম্বার ছিল এটাকে ফ্লোটিং নাম্বারে কনভার্ট করে করে ফেলা হয়েছে। সিমেন্টিক অ্যানালাইজারের কাজ এখানে মোটামুটি শেষ। এরপরে আমরা পাই যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। তো সিমেন্টিক অ্যানালাইজারের মধ্যে যে আমরা মডিফাইড ট্রিটা পাইলাম, যেখানে হচ্ছে আমরা সবগুলো ডেটা টাইপও ঠিক করে ফেলছি। বাই দ্য ওয়ে, সিমেন্টিক অ্যানালাইজারে যদি এমন দেখা যায় যে কোনো ডেটা মডিফাই হচ্ছে না, সেক্ষেত্রে সিমেন্টিক অ্যানালাইজারে জাস্ট এইভাবে একটা কথা লিখে দিলেই হয় যে অল ডেটার ইন সেম ফরম্যাট, সো নো সিমেন্টিক অ্যানালাইসিস ইজ নিডেড। হ্যাঁ, জাস্ট এইটুক লিখে দিই, তাহলে নতুন করে এই ট্রিটা তখন আঁকতে হইতো না। বাট এই ক্ষেত্রে যেহেতু সবগুলো সেম ডেটা টাইপে ছিল না, এই কারণে নতুন করে ট্রিটা আঁকা হয়েছে। অ্যান্ড ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে আমরা অ্যাকচুয়ালি টেম্পোরারি কিছু ভোলাটাইল ভ্যারিয়েবল ইউজ করব, যেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এদেরকে টেম্পোরারি বলা হচ্ছে কারণ কাজ যখন একবার পুরোপুরি শেষ হয়ে যাবে বা কম্পাইলেশন শেষ হয়ে যাবে, তখন এই ভ্যারিয়েবলগুলা T1 T2 T3 এগুলো আর থাকবে না। এগুলো হচ্ছে মানে ডিস্ট্রয় হয়ে যাবে বা এমটি হয়ে যাবে। সো এগুলো হচ্ছে টেম্পোরারি টাইমের জন্য ডেটা আর কি ধারণ করবে। সো ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে আমরা একদমই অপটিমাইজেশন ছাড়া আহ, মানে ইন্টারমিডিয়েট কোড যেটা সেটা জেনারেট করবো। অ্যান্ড ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের জন্য আমরা যে ফরম্যাটটা ইউজ করি সেটা হচ্ছে আহ, বিভিন্ন ফরম্যাটে হইতে পারে। আমরা যে ফরম্যাট ইউজ করি সেটা হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল। ইন অর্ডার ওকে, ইন অর্ডার
ট্রাভার্সাল। সো ইন অর্ডার ট্রাভার্সাল আপনাদের মনে থাকার কথা, আমরা যখন অ্যালগোরিদম কোর্স বা ডেটা স্ট্রাকচার কোর্সে যখন হচ্ছে ট্রি নিয়ে পড়াশোনা করছিলাম, তখন আমরা জানতাম যে ইন অর্ডার মানে হচ্ছে লেফট, রুট, রাইট, এই অর্ডারে আমরা হচ্ছে ট্রি ট্রাভার্স করতাম। সো সেই ট্রাভার্সিংটা হিসেব করেই আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট কোডটা জেনারেট করি। সো ট্রাভার্সিং যদি হিসাব করি সেক্ষেত্রে কোথায় যাবে আমি একটু দেখি যে এখানে কি করছে। আমি জানি যে লেফট, রুট, রাইট, তাইলে লেফট হচ্ছে এটা, এটা রুট হচ্ছে এটা, এবং রাইটে যখন আসি তখন দেখি নতুন একটা নোড আছে বা রুট আছে, তখন আবার লেফটে যাবে। তাইলে তখন আবার লেফটে আসলে এখানে একটা লেফট চলে আসে, রুট, রাইট। আচ্ছা, আমার মনে হয় এখানে কিছু একটা সমস্যা হচ্ছে। ওয়েল, এখানে ইন অর্ডার ট্রাভার্সালটা আই গেস হবে না। এর জায়গায় আমি যেটা পাইলাম সেটা হচ্ছে যে এখানে পোস্ট অর্ডার ট্রাভার্সাল জিনিসটা একটু কাজ করে আর কি। সো পোস্ট অর্ডার ট্রাভার্সালে আমার সবার আগে চাইল্ডগুলো ভিজিট হয়, একটা ট্রির চাইল্ডগুলো ভিজিট হয়, অর্থাৎ লেফট চাইল্ড, দেন রাইট চাইল্ড, এরপরে হচ্ছে আমার রুট ভিজিট হয়। সো লেফট, রাইট, রুট এই ফরম্যাটে মানে ফলো করে। সো এটা আসলে এই অ্যান্সার করার জন্য জানাটা খুব একটা জরুরি না। জরুরি হচ্ছে যে আমি কাজ শুরু করবো কই থেকে। সো কাজ শুরু করতে হয় সবচেয়ে নিচে যে ডেপথ, সেখান থেকে আর কি, সবচেয়ে ডিপেস্ট যে পার্ট। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ইনটু ফ্লোট 60, এটা হচ্ছে সবচেয়ে নিচের পার্ট বা সবচেয়ে ডেপথের থাকা পার্ট। তার সাথে আছে ID3, এন্ড এই পুরাটার সাথে আছে ID2, দেন এই পুরাটা আবার হচ্ছে ID1 এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে এখানে কাজটা হচ্ছে কেমনে আমরা একটু দেখি যে প্রথমেই হচ্ছে আমার 60 নিয়ে কাজ করছে। তো T1 একটা ভলাটাইল ভ্যারিয়েবল নিয়েছে, সেখানে আমার 60 কে ফ্লোটিং বানায় 60 কে ওর মধ্যে রাখছে। দেন T2 এর মধ্যে কি করছে যে ID3 সাথে আমার এটাকে তো T1 এর মধ্যে রাখছিলাম, তাহলে ID3 সাথে T1 কে গুণ করে সেটাকে T2 এর মধ্যে রাখছে। তাইলে এই পুরো অংশটাকে মিলে আমি পাইলাম হচ্ছে আমার T2। দেন কি করব যে ID2 এর সাথে T2 যোগ করতে হবে, সেটাকে যোগ করে আমি T3-র মধ্যে রেখে দিছি। হ্যাঁ, T3-র মধ্যে রেখে দিয়েছি। অ্যান্ড সবার লাস্টে আমি এটাতে T3-র মধ্যে রাখছি, T3-কে আমি ID1 এর মধ্যে অ্যাসাইন করে দিতে পারি সবার লাস্টে। অ্যান্ড এটা কেন জরুরি যে সবার লাস্টে আমি একটা অ্যাকচুয়াল ভ্যারিয়েবলের মধ্যে আমার যে টেম্পোরারি বা ভলাটাইল ভ্যারিয়েবলগুলোর ভ্যালু ছিল সেগুলোকে একটা অ্যাকচুয়াল ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে, কারণ টি এর যে ভ্যালুগুলো এগুলো কিন্তু থাকবে না, হারায় যাবে। আরেকটা জিনিস মেনশন করা হয় নাই, সেটা হচ্ছে যে থ্রি অ্যাড্রেস রুল। থ্রি অ্যাড্রেস রুল নামে একটা জিনিস আছে। থ্রি অ্যাড্রেস রুল আমি একটু করে বলি এখানে যে থ্রি থ্রি অ্যাড্রেস রুল। থ্রি অ্যাড্রেস রুল আমাকে কি বলে যে আমি একসাথে ম্যাক্সিমাম তিনটা জিনিস নিয়ে কাজ করতে পারবো। যেমন W ইকুয়ালস টু A প্লাস B। এখানে থ্রি অ্যাড্রেস রুল কি, এটা একটা অ্যাড্রেস, এটা একটা অ্যাড্রেস, এটা একটা অ্যাড্রেস। হ্যাঁ, তিনটার বেশি অ্যাড্রেস নিয়ে আমি কাজ করতেছি না। এটা যদি করতাম, মনে করেন যে A প্লাস বি, মনে করেন যে W ইকুয়ালস টু A প্লাস B মাইনাস C, এটা থ্রি অ্যাড্রেস রুল ব্রেক করে ফেলে, কারণ এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ভেরিয়েবল নিয়ে কাজ হচ্ছে। সো থ্রি অ্যাড্রেস রুল আমাকে বলে যে তুমি একসাথে তিনটার বেশি ভ্যারিয়েবল বা কম্পোনেন্ট নিয়ে কাজ করতে পারবে না। তবে থ্রি অ্যাড্রেস রুল মেনটেন করে আমি যখন ইন্টারমিডিয়েট কোড জেনারেট করব, সেক্ষেত্রে আমার একটু শিথিলতা আছে। সেটা হচ্ছে যে সবসময় যে থ্রি অ্যাড্রেস ইউজ করতে হবে তা না। আমি যদি এরকম করি যে ডাব্লিউ ইকুয়াল এ, এরপরে যদি করি যে ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস বি বা ডাব্লিউ ইকুয়ালস টু সি, এরকম যদি করি যে একটা নিয়ে যদি কাজ করি বা সেক্ষেত্রেও মানে এই থ্রি অ্যাড্রেস রুলটা ব্রেক হবে না। কম নিয়ে করা যাবে, বেশি নিয়ে কাজ করা যাবে না। সো ফাইনালি আমরা ইন্টারমিডিয়েট কোডটা পাইলাম। এই ইন্টারমিডিয়েট কোড থেকে এবার হচ্ছে আমরা যাব যে
ইন্টারমিডিয়েট কোডের পরে আমরা যাব অপটিমাইজড কোডে, কোড অপটিমাইজারের মধ্যে। সো ইন্টারমিডিয়েট কোডে আমরা দেখছি যে বেশ অনেকগুলো কাজ করা লাগছে, অ্যান্ড কোড অপটিমাইজারে গিয়ে আমরা সেই 3 অ্যাড্রেস রুল যেটা সেটা ফলো করে সেটা সর্বোচ্চ ব্যবহার করে চেষ্টা করবো যে আরো কম লাইনে কাজটা করা যায় কিনা, বা কম কাজ করেই আমার ফাইনাল কাজটা শেষ করা যায় কিনা। এবং দেখা যাচ্ছে যে কোড অপটিমাইজারের মধ্যে এটা করা যাচ্ছে। কিরকম, যে আমার প্রথমে আমি করছিলাম যে T1 এর মধ্যে 60 কে ফ্লোট বানায় দেন T1 এর মধ্যে অ্যাসাইন করছিলাম, অ্যান্ড এরপরে T2 এর মধ্যে ID3 সাথে T1 গুণ দিয়েছিলাম। বাট এই কাজটা আমি 60 কে যে ফ্লোট বানাবো এটাকে জাস্ট 60 পরে একটা যদি 60.0 বসাই দিই তাইলেই যে কোনো ইন্টিজার নাম্বারকে ফ্লোট হিসেবে কনভার্ট করে ফেলা যায়। সো এখানে আর ফাংশনের যে এক্সট্রা লাইনটা, এই এক্সট্রা লাইনটা বাদ দিয়ে সরাসরি 60.0 সাথে কি করা হয়েছে যে আমার ID3 যেটা, ID3 কে 60.0 সাথে গুণ দিয়ে সরাসরি T1 এর মধ্যে অ্যাসাইন করা হয়েছে। তাইলে আমি এই পুরাটা পেয়ে গেলাম T1 এর ভিতরে। অ্যান্ড এরপরে কি করব যে আমার T1 আর ID2 এই দুইটার যোগফল তো আমার ID1 এর মধ্যে অ্যাসাইন করতে হবে না। সো 3 অ্যাড্রেস ভেরিয়েবলে আমি 3টা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারতাম। এটা হবে একটা, এটা হবে 2 নাম্বার এবং এটা হবে 3 নাম্বার। তাহলে সরাসরি পরের লাইনে এই জন্য ID1 ইজ ইকুয়ালস টু ID2 প্লাস T1 একসাথে বসাই দিতে পারছে। আমার পরবর্তী লাইনে যেমন নন অপটিমাইজড যে ভার্সনটা কোডের সেটাতে যেমন ছিল যে T3 এর মধ্যে প্রথমে এই দুটো যোগ করে নতুন একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখছে, দেন সেটাকে পরবর্তীতে ID1 এর মধ্যে অ্যাসাইন করেছে, সেটা না করে সরাসরি ID1 এর মধ্যে অ্যাসাইন করা যায়। এই কারণে এটা হচ্ছে অপটিমাইজড ভার্সন। এন্ড সবার লাস্টে অপটিমাইজ যে কোড সেখান থেকে আমরা জেনারেট করি হচ্ছে কোড, যেটা কম্পাইলারের যে 6টা ফেজ সেটা 6 নম্বর ফেজ, সেটা হচ্ছে কোড জেনারেটর। সো কোড জিনিসটা কি, আমরা যে এই যে কাজ করছি না, এই যে কাজ করছি এই কাজটা কে আমরা হচ্ছে কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। কোড বলতে এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বোঝানো হয়েছে আর কি। সো 3 অ্যাড্রেস রুল অবশ্যই ফলো করতে হবে। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম 3টা থাকতে পারবে, 2টা নিয়ে কাজ করার সমস্যা নেই, বাট ম্যাক্সিমাম 3টার বেশি এখানে থাকতে পারবে না। সেটাকে যদি আমি একটু জুম করি কোডটা একটু ভালোভাবে বোঝার জন্য বা দেখার জন্য, সেক্ষেত্রে আমার কি করা হয়েছে, ওয়েট, জুম বেশি হয়ে গেছে, ওকে আই গেস আমার এটা হ্যাং হয়ে গেছে। ওকে, well my PDF is crashed, so let it pause for a sec. Well, I'm back. That is আমার কোড জেনারেটর, আমি কোড জেনারেটর পার্টের মধ্যে আছি। তো এখন করতেছিটা কি, কোড জেনারেটরের কি কাজ হচ্ছে আমি দেখেন, আমার কোড অপটিমাইজারের মধ্যে অপটিমাইজ যে কোডটা ছিল সেখানে কি করছি যে ID3 এর সাথে ওকে ইটস ক্র্যাশিং अगेन আই গেস, ওকে আচ্ছা। সো ID3 এর সাথে আমি 60 কে গুণ করছিলাম, রাইট? তো কোড জেনারেটরে আমি সবার প্রথমে কি করতেছি যে ID3 কে একটা রেজিস্টারের মধ্যে লোড করতেছি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা বিভিন্ন রেজিস্টার নিয়ে কাজ করি। সো LD দিয়ে আমি বোঝাচ্ছি লোড, আর F দিয়ে এখানে বোঝানো হচ্ছে ফ্লোটিং। কেন ফ্লোটিং, কেন? কারণ হচ্ছে আমরা দেখছি যে সবগুলা ডেটা টাইপকে আমরা হচ্ছে ফ্লোটে কনভার্ট করে নিয়েছিলাম। 60 ছিল একমাত্র ইন্টিজার, এই কারণে 60কেও ফ্লোটে কনভার্ট করে নিয়েছি। অ্যান্ড LDF দিয়ে বোঝাচ্ছে যে LD দিয়ে বোঝাইছে হচ্ছে লোড, আর F দিয়ে বোঝা হয়েছে হচ্ছে ফ্লোটিং টাইপ ডেটা নিয়ে কাজ করা হচ্ছে। এরপরে R2 রেজিস্টারের মধ্যে আমি সবার প্রথমে হচ্ছে ID3কে রাখলাম। এরপরে কি করব যে আমার R2 রেজিস্টারের মধ্যেই আমি সেই রেজাল্টটাকে সিলেক্ট মানে রাখতে যাচ্ছি, বা এটাকে আর একটু অন্যভাবে করা যাইতো। আগে এখানে কি করছে সেটা দেখি, আমরা হচ্ছে অন্যরকম যেটা হয় সেটা নতুন এক্সাম্পল লেখার সময় দেখবো। সেটা হচ্ছে পরের লাইনে কি করছে যে MUL দিয়ে বুঝাইছে মাল্টিপ্লিকেশন, আর F দিয়ে বুঝাইছে ফ্লোটিং পয়েন্ট। MUL F দিয়ে বুঝাইছে, এরপর হচ্ছে R2 লিখছে। R2 মানে হচ্ছে যে R2 এর মধ্যে সেভ হবে, কি সেভ হবে, R2,
হ্যাশট্যাগ 60.0 R2, হ্যাশট্যাগ 60.0 এর মানে বুঝাইছে যে প্রথমবার R2, এই R2টা মানে বুঝাইছে যে R2 ইকুয়ালস টু, পরের R2 বুঝাইছে R2 ইকুয়ালস টু R2 টাইমস 60.0। এই লাইনটার মানে হচ্ছে এটা যে R2 সাথে 60 গুণ করে সেই গুণফলটাকে তুমি আবার R2-র মধ্যেই সেভ করো। এই এমইউএল এফ তারপরে R2, R2, হ্যাশট্যাগ 64.0 এটা দিয়ে এই কাজটাকে বোঝানো হয়েছে। এরপরে কি করছে যে আমি এখন R2 এর মধ্যে আমার ID3 টাইমস 60 যে রেজাল্টটা সেটা পেয়ে গেছি। এরপরে পরের লাইনে আমার করছে কি যে ID2 এর সাথে আমার T1 যোগ করা হয়েছে। সো ID2 কে নতুন একটা রেজিস্টারের মধ্যে লোড করা যায়। আমি এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্টার 1 এর মধ্যে ID2 কে লোড করা হয়েছে। এরপরে কি করছি যে অ্যাড করছি, অ্যাড করবো কাকে, T1 কে ID2 এর সাথে মানে অ্যাড করা হয়েছে। অ্যান্ড T1টা কি ছিল, T1 অর্থাৎ ID3 টাইমস 60 যেটা আমি T1 এর মধ্যে রাখছিলাম সেটা কিন্তু আমার এই লাইনের পরে R2 এর মধ্যে আছে, রাইট? অ্যান্ড পরবর্তীতে আমি ID2 কে R1 এর মধ্যে লোড করে ফেলছি। অ্যান্ড তারপরের লাইনে আমি যে যোগের কাজটা, এটা হচ্ছে অ্যাড এফ, অ্যাড দিয়ে হচ্ছে অ্যাডিশন আর এফ দিয়ে হচ্ছে ফ্লোটিং। অ্যাড এফ দিয়ে আমি লিখলাম যে R1, অর্থাৎ R1 এর মধ্যে রাখবো কি রাখবো, R1, R2, R1, R2 যোগ করে আমি R1 এর মধ্যে রাখবো। সো এই লাইনটাকে যদি আমি ভেঙে লিখি আমার প্রোগ্রামিং এর ভাষায়, তাহলে এটা হচ্ছে এইভাবে R1 সমান R1 প্লাস R2। এই কাজটা হচ্ছে এই লাইনের মাধ্যমে। সো সবার ফাইনালি আমি ID1 এর মধ্যে এই ID2 প্লাস ID1 এটা রেজাল্টটাকে রাখতাম না। সো এখন ID1 এর মধ্যে রেজাল্টটাকে রাখবো কিভাবে, অ্যাসেম্বলিতে রাখবো হচ্ছে যে আমার ফাইনাল রেজাল্টটা কিন্তু R1 রেজিস্টারের মধ্যে জমা হয়ে আছে। সো এটাকে আমি এখন এই STF এই কমান্ড দিয়ে ID1 এর মধ্যে R1 এর ভ্যালুকে আমি অ্যাসাইন করে ফেলবো। সো STর মানেটা একটু দেখে আসি আমি। ওকে, এসটি মানে ছিল আসলে স্টোর, আমার মনে পড়েছে। সো STF এর মানে হচ্ছে এসটি তে বসাইছে স্টোর, অর্থাৎ স্টোর করো, এফ হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, এটা ID1, R1, অর্থাৎ R1 এর যে ভ্যালুটা সেটা ID1 এর মধ্যে স্টোর করা হয়েছে। স্টোর কেন করলাম, কারণ রেজিস্টার হচ্ছে একটা ভলাটাইল মেমোরি। যখনই আমার কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ কম্পাইলারের যে ফাংশনালিটিটা শেষ হয়ে যাবে, তখন এই রেজিস্টার থেকে ডেটাগুলো মুছে যাবে। সো ডেটাটা সেভ রাখতে হইলে আমাকে একটা পার্মানেন্ট মেমোরিতে রাখতে হবে, সেটাই হচ্ছে আমার ID1। এই কারণে আমি স্টোর করে ফেলছি আমার ফাইনাল রেজাল্টটাকে ID1 এর মধ্যে। অ্যান্ড এভাবেই আমাদের একটা গিভেন যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আমরা একটা কম্পাইলারের 6টা ফেসে ভাগ করে দেখিয়েছি আর কি। অ্যান্ড এক্সামে অ্যান্সারটা এইভাবেই করা লাগবে। অ্যান্ড চলেন আমরা এটা একটা ইজি এক্সাম্পল দেখলাম, অ্যান্ড জিনিসগুলো কিভাবে কাজ করতেছে সেটা দেখছি। এইবার আমরা একটা কঠিন ইকুয়েশন সলভ করব এবং সেই কঠিন ইকুয়েশনে হচ্ছে পার্ট বাই পার্ট জিনিসগুলো দেখব কিভাবে হয়। সো আমি অন্যান্য জিনিসগুলা একদম কম লিখবো বা লিখবো না বললেই চলে। একটু জায়গা করে নেই আমি, ইকুয়েশনটা লিখে আমি যে ইকুয়েশনটা আমি এখন মানে 6টা ফেসের জন্য কাজ করব যে ইকুয়েশনটা দিয়ে, সেটা হচ্ছে এইরকম কিছুটা। A is equals to B plus C bracket times 10 minus C minus D divided by 5 times 20. ওয়েল, এটাকে আরেকটু কমপ্লিকেট করা যায়, সেটা হচ্ছে যে শুধু 10 না দিয়ে এটাকে 10.5 দিই। 10.5 দেন হচ্ছে ওকে সি তো একবার নিছি, মনে করি যে সি এখন নিচ্ছি না। 10.5 মাইনাস ডি মাইনাস ই ডিভাইডেড বাই 5 টাইমস 20, একটা বড় ইকুয়েশন নিছি। অ্যান্ড এই ইকুয়েশনটা সলভ করার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের যে যতগুলো কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো ঠিক হয়ে যাবে। ওয়েল, সো ইকুয়েশন নেওয়ার পরে সবার প্রথম কাজটা আমাদের কি হয়, আমাদের হয়তো মনে থাকার কথা
যে I am facing a bug. Okay, now it's fine and I'm ready. Okay, তো সিম্বল টেবিল আমাকে নিয়ে কাজ করতে হবে। জাস্ট ফর আ সেক, লেট মি গিভ ইট এ ফাইনাল রিভিউ। আমার রেকর্ডিং রানিং অ্যান্ড স্টার্ট করি আবার। সেটা হচ্ছে যে এখন আমাকে সিম্বল টেবিল বানাইতে হবে। সেটা কি করব, যে সিম্বল টেবিল বানাবো। সিম্বল টেবিলের মধ্যে কি কি থাকবে, আমার ভ্যারিয়েবলগুলো থাকবে আর সেগুলোর জন্য একটা করে আইডি অ্যাসাইন করব। তাইলে আমার ভ্যারিয়েবল কি কি আছে, এখানে আছে হচ্ছে এ, বি, সি, ডি অ্যান্ড ই, এই কয়েকটা আছে। আমি মনে করি এর জন্য আইডি দিলাম 1, বি এর জন্য আইডি দিলাম 2, সি এর জন্য আইডি দিলাম 3, ডি এর জন্য 4, ই এর জন্য 5। সো সিম্বল টেবিল আমার রেডি করা শেষ। অ্যান্ড এই পাশে আর কি সিম্বল টেবিলের এটা তো থাকলো, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আইডির কলাম। সো সিম্বল টেবিলের পরে আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে টোকেনাইজ করব আমার ইকুয়েশনটাকে। সো করি, এখন করতেছি হচ্ছে লেক্সিক্যাল অ্যানালিসিস, পার্টে তাহলে করি। এখন এ কে আমি কি ধরছি, যে আইডি 1, তাহলে লিখবো আর একটু মোটা নেওয়া যায়, আইডি 1, তারপরে আছে ইকুয়াল চিহ্ন, এরপরে আছে ব্র্যাকেট, এরপরে বি প্লাস, এরপরে সি, সরি বিসি তো লেখা যাবে না, বি এর জায়গায় লিখতে হবে আইডি 2, কারণ বি কে আমি আইডি 2 দিয়ে প্রকাশ করছি। সো আইডি 2, এরপর হচ্ছে প্লাস, দেন সি কে লিখছি আইডি 3, দেন ব্র্যাকেট ক্লোজ হয়েছে একটা, এরপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন চিহ্ন, এরপরে 10.5, এরপরে মাইনাস চিহ্ন, দেন ডি হচ্ছে আইডি 4, দেন আবার মাইনাস চিহ্ন, মাইনাসের পরে ই আছে, ই হচ্ছে আইডি 5, ই এর পরে আছে ডিভিশন চিহ্ন, এরপরে আছে নাম্বার 5, দ্যাট ইজ এরপরে মাল্টিপ্লিকেশন, লাস্ট আছে 20। সো লেক্সিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে এই ইকুয়েশনটাকে আমরা টোকেনাইজ করে ফেললাম। এইবার হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজারের মাধ্যমে যে ট্রিটা, সেই ট্রিটা তৈরি করব। সো ট্রিটা তৈরি করার জন্য আমি কম্পাইলার ভিতরে অ্যাকচুয়ালি যে ট্রিটা তৈরি হয়, সেই ট্রিটাই লেক্সিক্যাল অ্যানালিসিসে যে টোকেনাইজ করা ভার্সনটা পাওয়া গেছে, এই টোকেনাইজ করা ভার্সনটা থেকেই ক্রিয়েট করা হয়। বাট আমি এক্সামে আমি আমার সুবিধার্থে আমি আর ওই লেক্সিক্যাল অ্যানালিসিসের দিকে তাকাবো না, আমি সরাসরি ইকুয়েশনটা থেকেই সেই ট্রিটা জেনারেট করবো। এটা একটু নিচে কপি করে নিই আমি। ওকে, সো থাকুক। এইবার আমি করব কি, যে সিনট্যাক্স অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার। সো সিনট্যাক্স অ্যানালাইজারে অ্যাকচুয়ালি আমরা কি তৈরি করি, সিনট্যাক্স ট্রি তৈরি করি। তো সিনট্যাক্স ট্রিতে সবার প্রথম রুটটা হবে আমার ইকুয়াল চিহ্ন হচ্ছে প্রথম রুট। তাইলে
ইকুয়াল চিহ্নের বাম পাশে হচ্ছে আমার এ, আর ডান পাশে পুরো অংশটা, তাহলে বাম পাশে আমি এ দিয়ে দিই। এ তো দিতে পারবো না, আমার এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি ID1। এ হচ্ছে আমার ID1। ID1 কেন বসালাম এর জায়গায়? কারণ আমার অ্যাকচুয়াল কাজটা হয় হচ্ছে লেক্সিক্যাল অ্যানালিসিসের সময় আমি যে টোকেনাইজড ভার্সনটা জেনারেট করছি, সেই টোকেনাইজড ভার্সন থেকেই আমার এই ট্রিটা জেনারেট হয়। সো আমি আমার সুবিধার্থে ওই টোকেনাইজড ভার্সনটার দিকে তাকাচ্ছি না, না তাকায় সরাসরি ইকুয়েশন থেকেই আমি ট্রিটা জেনারেট করতেছি। সো ID1 সমান চিহ্নের বাম পাশে, সমান চিহ্নের ডান পাশে এই পুরা অংশটা, পুরো অংশটার মধ্যে এবার নতুন রুট কাকে ধরবো, এটা হচ্ছে প্রশ্ন। সো আমি বলছিলাম যে আমরা বডমাসের উল্টা সিরিয়াল ফলো করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ব্র্যাকেট আছে, দেন মাল্টিপ্লিকেশন আছে, সাবট্রাকশন আছে, ডিভিশন আছে, আবার মাল্টিপ্লিকেশন আছে, এখানে একটা সাবট্রাকশন আছে। সো বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, ব্র্যাকেট আছে। সো বডমাসের উল্টা সিরিয়াল অনুযায়ী যদি আমি কাজ করতাম, সেক্ষেত্রে আমার সবার প্রথমে আসতে হচ্ছে বিয়োগ। আমি যদি বডমাসের সিরিয়ালটাকে ছোট্ট করে লিখে নেই, ডি এম এ এস, সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ওতে হচ্ছে অর্ডার, বিতে হচ্ছে ব্র্যাকেট। ওকে, তাহলে উল্টা সিরিয়াল ফলো করলে সবার আগে হচ্ছে আমার মাইনাস নিয়ে কাজ করতে হয়। এইখানে এই কারণে আমি সমান চিহ্নের ডান পাশে নতুন যে রুট ধরবো, সেই রুটে আমি মাইনাস নিয়ে কাজ করব। অ্যান্ড আর একটা জিনিস বলছিলাম যে ট্রি তৈরি করার সময় সবসময় অবশ্যই বাইনারি ট্রি ফরম্যাট ফলো করবো আমরা, অর্থাৎ একটা নোডের সাথে দুইটার বেশি চাইল্ড থাকতে পারবে না। ওকে, তাইলে আমার মাইনাস কয়টা আছে, আমি একটু এটা ক্লিন করি। ওকে, আমার রাইট সাইডে মাইনাস আছে দুইটা। সো আমি প্রথম মাইনাসটাকে নিয়ে কাজ করি। তাহলে সমান চিহ্নের ডান পাশে প্রথম মাইনাসটা হবে আমার নেক্সট রুট। তাহলে প্রথম মাইনাস যদি আমার নেক্সট রুট হয়, তাহলে প্রথম মাইনাসের বাম পাশে আছে এইগুলা, অ্যান্ড ডান পাশে আছে এই জিনিসগুলো। তাহলে বামের গুলা বামে যাবে, ডানের গুলো ডানে যাবে। বামের নিয়ে কাজ করি আগে। সো বাম পাশে আবার দেখতে পাচ্ছি যে বি প্লাস সি আমার ব্র্যাকেটের মধ্যে আছে, আর এরপর আছে মাল্টিপ্লিকেশন, অ্যান্ড এরপর আছে 10.5। সো ব্র্যাকেট আর মাল্টিপ্লিকেশন যখন থাকবে তখন মাল্টিপ্লিকেশনের কাজ উল্টা পাশ দিয়ে আগে হয়। তাইলে মাইনাসের লেফট সাইডে নতুন রুট যেটা হবে সেটা হবে হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন, অ্যান্ড মাল্টিপ্লিকেশনের বামে যাবে ব্র্যাকেট বি প্লাস সি, আর ডান পাশে 10.5। সো বামে একটা যাবে, ডান পাশে যাবে 10.5, আমি বুঝতেছি। সো 10.5, 10.5 এর সাথে তার কোনো ঝামেলা নাই। বাম পাশে আমার কি আছে যে বি প্লাস সি ব্র্যাকেটের ভিতরে আছে। সো সিনট্যাক্স অ্যানালাইজারের মধ্যে যখন আমরা সিনট্যাক্স ট্রি জেনারেট করি তখন ব্র্যাকেট নিয়ে কোনো কাজ হয় না। ব্র্যাকেটের কাজটা আমার লেক্সিক্যাল অ্যানালাইসিসে যখন টোকেনাইজ হচ্ছে ওই সময়ই কাজ হয়ে যায় কম্পাইলারের ভিতরে, কারণ আমরা অনেক বেশি টেকনিক্যাল জিনিস পড়তেছি না। সো টেকনিক্যালি জিনিসটা আর একটু অন্যভাবে হয়, সেটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস পার্টেই হয়ে যায়। সিনট্যাক্স অ্যানালাইজারে আসলে ব্র্যাকেটটা আসেও না। সো সিনট্যাক্স অ্যানালাইজারে আসলে আমার এই মাল্টিপ্লিকেশনের বাম পাশে যে বি প্লাস সি আছে সেটাই থাকবে, অ্যান্ড বি প্লাস সি এর মধ্যে রুটটাকে ধরবো, প্লাসকে ধরবো। তাহলে রুট হবে হচ্ছে আমার প্লাস, রুট হবে প্লাস, প্লাসের লেফটে আছে হচ্ছে আমার বি, রাইটে হচ্ছে আমার সি। তাইলে আমি এতটুকু কাজ করে ফেলছি। মাল্টিপ্লিকেশনের বামে অ্যান্ড মাল্টিপ্লিকেশনের ডানে হচ্ছে 10.5 ছিল, সেটা শেষ। তাইলে আমি এই মাইনাসটাকে রুট ধরে এর লেফটে যতগুলা কাজ ছিল পুরা কাজটা করে শেষ করে ফেলছি। এবার তাহলে এই মাইনাসের রাইট সাইডে আসার পালা। হ্যাঁ, তাহলে রাইট সাইডে আমি কি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি একটা বিয়োগ চিহ্ন, একটা ভাগ, একটা গুণ। তাহলে বিয়োগ ভাগ গুণের মধ্যে বদমাসের উল্টা সিরিয়ালে কাকে পাবো আগে? আগে পাবো হচ্ছে আমার বিয়োগকে। তাইলে এই প্রথম যে সাবট্রাকশন, এটা রাইট সাইডে নতুন যে রুট পাবো সেটাকে, ওই নতুন যে বিয়োগ চিহ্ন বা নতুন যে সাবট্রাকশন সেটাকে হচ্ছে নতুন রুট হিসেবে ধরবো। অর্থাৎ আমি নিউ রুট হিসেবে, আমি যদি একটু কালার চেঞ্জ করি দেখতে হয়তো ভালো লাগবে, এটা নেই। ওকে, তাহলে নতুন রুট হিসেবে আমি এই সেকেন্ড যে সাবট্রাকশন সেটাকে নিচ্ছি। এটাকে যখন রুট হিসেবে নিলাম তাহলে লেফটে কে থাকবে? এর লেফটে আছে হচ্ছে আমার এই ডি। হ্যাঁ,
তাইলে এর লেফটে আমার আসবে হচ্ছে ডি, আর রাইট সাইডে এই ই ডিভাইডেড বাই 5 × 20, এই পুরো অংশটা চলে যাবে, রাইট? ওকে, সো এরপরে আমি দেখতে পাচ্ছি যে রাইটে আমার ভাগ এবং গুণ দুইটা কাজ একসাথে আছে। বডমাসের ওয়াইজ যদি আমি ফলো করি, বডমাস ওয়াইজ ফলো করলে আমার গুণটা হচ্ছে নিচ দিক দিয়ে আগে আসে, এরপরে আসে ভাগ। তাইলে আমি যদি বডমাস ফলো করে, বডমাসের মানে এই সিরিয়াল ফলো করেই করি, সেক্ষেত্রে আমি পরবর্তী রুট হিসেবে আমার যে গুণ চিহ্ন সেটাকে নেব। দেন গুণের বাম পাশে হচ্ছে আসবে আমার ই ডিভাইডেড বাই 5। সো ই ডিভাইডেড বাই 5 এর মধ্যে ডিভাইডের চিহ্ন হবে নতুন রুল, মানে ডিভাইড যেটা, সেটা হবে হচ্ছে আমার নতুন রুট। ডিভাইডার লেফটে থাকবে ই, রাইটে থাকবে 5, অর্থাৎ ই কে 5 দ্বারা ভাগ করব, তার সাথে গুণ করব কাকে? গুণ করব হচ্ছে 20 কে। এটা যেমন করতে পারি, এটার পাশাপাশি আমি আরেকটা জিনিস করতে পারি। সেটা হচ্ছে আমি বলছিলাম যে গুণ এবং ভাগ যদি একসাথে থাকে, তাহলে ইন্টারন্যাশনালি রুলটা হচ্ছে যে লেফট থেকে রাইটে কাজ করা। সো লেফট থেকে রাইটে যদি কাজ করতাম, সেক্ষেত্রে আমাকে এই বিয়োগ চিহ্নের ডান পাশে নতুন রুট হিসেবে আমি তখন এই গুণটাকে আর নিতে পারতাম না, তখন আমি নিতাম হচ্ছে ভাগ চিহ্নটাকে নতুন রুট হিসেবে নিতাম। সো ভাগটাকে যদি আমি নতুন রুট হিসেবে নেই, আমি মনে করেন যে এই ট্রিটাকে একটু কপি করি, ট্রিটাকে কপি করলে বুঝতে সুবিধা হবে। ওকে, কপি, ওয়েল, ওকে, সো ট্রিটাকে তো কপি করেছি, তবে আর একটু ছোট হলে ভালোই হয়, খারাপ হয় না। আচ্ছা, সো আমি কি বললাম যে আমি যদি গুণটাকে না নিয়ে ভাগ চিহ্নটাকে নতুন রুট হিসেবে নিতাম, যদি ভাগ চিহ্নটাকে নতুন রুট হিসেবে নিতাম, সেটা আমি করতে পারতাম, সমস্যা হইতো না। সেক্ষেত্রে কি হইতো যে ভাগ চিহ্নের বাম পাশে যাইতে হচ্ছে আমার ই, আর ডান পাশে যাইতো 5 × 20। তাইলে তখন হচ্ছে ভাগ চিহ্নের আমার বাম পাশে দিতে হইতো ই, বাম পাশে দিতে হইতো ই, আর ডান পাশে চলে যেতে হচ্ছে গুণ চিহ্ন, গুণের সাথে আমার থাকতে হচ্ছে 5 আর 20। তাহলে 5 আর 20 গুণ হয়ে তারপরে সেটাকে দিয়ে ই কে ভাগ করতাম। ওই যে কথা আমার জেলাও সেই কথাই আছে। সো সিনট্যাক্স ট্রি এটাও কারেক্ট, আবার সিনট্যাক্স ট্রি নিচেরটাও কারেক্ট। সো মনে করেন যে আমরা উপরেরটা নিয়ে কাজ করব। হুম, সো সিনট্যাক্স ট্রি যখন আমার একবার হয়ে গেছে, এরপরে আমি আসি হচ্ছে সিম্যান্টিক অ্যানালাইজারে। সিম্যান্টিক অ্যানালাইজারের কাজ কি? সিম্যান্টিক অ্যানালাইজারের কাজ ছিল যে অল ডেটা টাইপস, মানে সবগুলো ডেটা সেম ফরম্যাটে আছে কিনা, বা যদি ডিফারেন্ট টাইপের ডেটা থাকে, সেক্ষেত্রে সবচেয়ে আপার ক্লাস যে ডেটা, সেইটাতে আমাকে ফরম্যাটটা নিতে হবে। তো সেজন্য সিমেন্টিক অ্যানালাইজারের জন্য আমার সিমেন্টিক অ্যানালাইজারের জন্য কি করতে হবে? আমি দেখতে পাচ্ছি যে আমার যতগুলো আইডি ছিল সেগুলো ছিল ভ্যারিয়েবল, অ্যান্ড আমি একটা জিনিস ভুল করেছি। ভুলটা কি করেছি যে সিনট্যাক্স ট্রিতে আমি যে ABCDEF বসাই ফেলছি, এটা ভুলেও বসানো যাবে না। এটা হবে অ্যাকচুয়ালি আমার বি ছিল ID2, সি ছিল ID3, ডি ছিল ID4, ই ছিল ID5। সো সেইগুলা ঠিক করতে হবে। ABCD বসাই দিলে ভুল হবে, এটা বি হবে না, এটা হবে হচ্ছে আমার আইডি টু। দেন এটা সি হবে না, এটা হবে হচ্ছে ID3। এরপরে হচ্ছে এটা ডি হবে না, এটা হবে হচ্ছে ID4। লাস্টে এটা ই হবে না, এটা হবে হচ্ছে ID5। আমার ID5 হবে এটা। ওকে, অ্যান্ড এরপরে সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে, সিমেন্টিক অ্যানালাইজারে বললাম যে সবচেয়ে আপার যে ডেটা টাইপ সেটাতে মানে কনভার্ট করতে হবে সবাইকে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি আমার যতগুলো আইডি ছিল সেগুলো ছিল নর্মাল ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলের মধ্যে ইউজার কেমন ডেটা দিবে আমাকে বলা হয় নাই। তবে
আমার নাম্বার যেগুলো ছিল তিনটা ছিল, একটা ছিল 10.5, একটা ছিল 5, একটা ছিল 20। এর মধ্যে 10.5 কে দেখতে পাচ্ছি আমরা যে ফ্লোটিং ডেটা টাইপে আছে, তাইলে 5 এবং 20 যারা ইন্টিজার আছে এদেরকেও ফ্লোট ডেটা টাইপে কনভার্ট করে নিতে হবে। এই কারণে সিনট্যাক্স অ্যানালাইজারের পরে সিমেন্টিক অ্যানালাইজারে আমাকে এই ট্রিটা আরেকবার রাখতে হবে। আমি একটু কপি করি। ওকে, কপি ডান। ওকে, আমি কি করব পরের লাইনে, এটা হচ্ছে সিমেন্টিক অ্যানালাইজার। সিমেন্টিক অ্যানালাইজার, সিমেন্টিক অ্যানালাইজারের মধ্যে আমি সেম সিনট্যাক্স ট্রিটাই আঁকবো। আঁকলাম। ওকে, আঁকার পরে আঁকা যখন একবার শেষ হয়ে গেল, এরপরে আমি হচ্ছে মানে ইন্টিজার নাম্বারগুলোর জায়গায়, যেমন এখানে 5 ছিল আর 20 ছিল, এগুলোকে সরাসরি 5 আর 20-র জায়গায় লিখবো হচ্ছে কিছুটা এইভাবে। 5 লিখবো না, লিখবো হচ্ছে ইনটু ফ্লোট, সব ছোট হাতে। এটা হচ্ছে ইন্ট টু ইনটু ফ্লোট। নাম্বারটা কি ছিল? নাম্বারটা ছিল 5 আই গেস। নাম্বারটা ছিল 5। আর 20 জায়গায় 20 পুরোপুরি লাগবে না, এটা হবে হচ্ছে ইন্ট টু ফ্লোট, ইন্ট টু ফ্লোট দিয়ে হচ্ছে আমার 20। ডান। সো সিমেন্টিক অ্যানালাইজারে আমরা সবচেয়ে হায়ার যে ডেটা টাইপ সেটাতে সবগুলাকে কনভার্ট করে ফেললাম। এরপরে আমরা এখন যাব হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর যে স্টেপ সেটার মধ্যে। অ্যান্ড ইন্টারমিডিয়েট কোড জেনারেট করতে হইলে আমাকে অবশ্যই সিমেন্টিক অ্যানালাইজারের পরে ফাইনাল যে পার্স ট্রিটা পাইছি এই ট্রিটা লাগবে মাস্ট। এই কারণে আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি। আপনারা যখন খাতায় করবেন, খাতায় জিনিসটা এইভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে যেন উম, মানে অপর পেজে যেন চলে আনা যায়। অর্থাৎ পেজ যেন বারবারে উল্টাইতে না হয় এই ট্রিটা দেখার জন্য, কারণ ট্রিটা যদি বারবার দেখার জন্য পেজ উল্টাইতে হয় সেক্ষেত্রে লেখার সময় নষ্ট, প্লাস টিচার যখন খাতা কাটবে তারও অনেক কষ্ট, যে বারে বারে উল্টায় দেখে তারপর চেক করতে হবে যে ঠিক আছে কিনা। সো চেষ্টা করবেন যে খাতার যদি এটা মনে করেন যে সরি, লেটস সে এইটা হচ্ছে আমার খাতা, তাইলে এই পেজের জন্য আমার ট্রিটা থাকে আর আমি এই পেজের জন্য হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর স্টেপটা দেখাইতে পারি। এইভাবে অ্যান্সার করাটা ভালো। ওকে, সো আমি স্ক্রিনশট নিছি, স্ক্রিনশটটাকে পেস্ট করে ফেলি আগে, অ্যান্ড এটাকে একটু সাইজ করে ফেলতে হবে। ওকে, এইটা একটু থাক আমার কোনায়, কারণ এটা দেখেই হচ্ছে আমি আমার ইন্টারমিডিয়েট কোড জেনারেটর স্টেপে ইন্টারমিডিয়েট কোডটা জেনারেট করব। তো স্টেপের নাম হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেট, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। আচ্ছা, সো কি করব, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের মধ্যে আমরা কি করি যে টেম্পোরারি ভোলাটাইল কিছু ভ্যারিয়েবল নেই and সেটা দিয়ে কাজ করি। অ্যান্ড এখানে কার কাজ কিভাবে করব, আমরা হচ্ছে সবচেয়ে ডেপথে যাওয়ার চেষ্টা করবো। অ্যান্ড ডেপথে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ID2 ID3 এটা নিয়েও কাজ করা যায়। বাই দ্য ওয়ে আমি একটু চেক করে আসি আগে যে আমার আদৌ সব ঠিক আছে কিনা। ইকুয়েশনটাকে আমি একটু নিয়ে আসি, তাইলে আমি একটু চেক করতে পারবো যে ঠিক আছে কি না। এটা ছিল আমার ইকুয়েশন। একটু ইকুয়েশনটাও থাক আমার কাছে।
ওকে, ইকুয়েশনটা এখানে থাক। ওকে, ঠিক আছে। এখন ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাজটা একটু করি। এটা হচ্ছে একটু সাইজটা ঠিক হবে। ওকে, তো ইন্টারমিডিয়েট কোড এখন জেনারেট করব, শুরু করি আর কি। তো শুরুতেই আমি কি করে দেখতেছি যে আমার ট্রি রাইট সাইডে হচ্ছে ID2 প্লাস ID3 প্লাস এটা নিয়েও করতে পারি, বা আমি যদি একদম নিচে থেকে কাজ করা শুরু করি সেক্ষেত্রে সেটাও করতে পারি। মনে করি যে একদম নিচে থেকে কাজ করা শুরু করবো আমি, তাইলে ইনটু ফ্লোট, তাহলে সবার আগে আমি এটা করি যে T1 এটার মধ্যে আমি 5কে অ্যাসাইন করি। 5কে অ্যাসাইন করবো কিভাবে, ইন্ট টু ফ্লোট, ইন্ট টু ও এটি ইন্টু ফ্লোট 5, অর্থাৎ 5কে আমি ইন্টিজার থেকে ইন্টে কনভার্ট করে ফেলছি। এরপরে কি করব, আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট কোড যেহেতু জেনারেট করতেছি, তো এখানে আমার সবচেয়ে অপটিমাইজড কোডটা লেখার দরকার নেই। তাহলে কি হবে যে আমি যদি সবচেয়ে অপটিমাইজ কোডটা এখানে লিখে ফেলি, সেক্ষেত্রে কোড অপটিমাইজার যে স্টেপটা আছে সেখানে গিয়ে আমি আর কোনো কিছু ছোট করতে পারবো না। লেখা যাবে না এমন না, তবে না লেখাটাই ভালো আর কি। তো ইনটু ফ্লোট, আমি T1কে ফ্লোটে কনভার্ট করছি। এরপরে কি করি, এরপরে যে আমার ID5 আছে, তাহলে ID5 এর সাথে আমার T1 ভাগ দিয়ে আমি T2 এর মধ্যে রাখি। তাহলে মনে করি যে T2 সমান সমান ID5, এটা হবে হচ্ছে ID5 ডিভাইডেড বাই T1। তাহলে আমার এতটুকুর কাজ ডান, অ্যান্ড এতটুকু থেকে আমি কি পাইছি, পাইছি হচ্ছে T2, এতটুকু থেকে T2 পেয়ে গেছি। এবার কি হবে যে আমি এটার সাথে হচ্ছে মাল্টিপ্লিকেশন একটা কাজ আছে, মাল্টিপ্লিকেশন করতে হলে ডান পাশের কাজটা আগে করে আনতে হবে। তাহলে করি সেটা, মনে করি T3, T3 হচ্ছে ইন্ট টু ফ্লোট 20। এরপরে কি করব, মনে করি যে T4 এর মধ্যে আমি এই পুরা পার্টটা যেটা হচ্ছে T2 আর এই পুরা পার্টটা যেটা হচ্ছে T3, এই দুইটা গুণ করে T4 এর মধ্যে রাখবো। তাইলে T4 এর মধ্যে আমি রাখি হচ্ছে T2 টাইমস T3। তার মানে কি দাঁড়াইলো, আমি এই পুরা অংশটাকে এক্সিকিউট করে রেখে দিয়েছি কোথায়, T4 এর ভিতরে, T4 এর মধ্যে রাখছি। এখন T4 কার সাথে কাজ হবে, T4 এর কাজ হচ্ছে আমার ID4 এর সাথে। সো তাইলে আমি কি করতে পারি যে T5 নেই, নতুন নতুন কালি নেই একটা, এবার নেই মনে করেন T5। T5 এর সাথে কি করব, আমার ID4 থেকে T4 যদি বাদ দিয়ে দিই, ওকে, আচ্ছা, এটাকে নন অপটিমাইজড ভাবে যদি আরেকটু করতে চাইতাম, সেটাও করা যেত, থাক দরকার নেই, এত নন অপটিমাইজড দরকার নেই। আইডি T5 এর মধ্যে আমি ID4 মাইনাস T4 কি হচ্ছে যে ID4 থেকে T4 মাইনাস হয়ে না এই পর্যন্ত আসতেছে, রাইট? সো আমি T5 এর মধ্যে আমার ID4 থেকে T4 মাইনাস করে দিলাম। তাইলে কি হইলো যে আমার এতটুকু একটু বলা হচ্ছে এতটুকু পুরাটা কাজ করার পরে আমি পাইলাম হচ্ছে T5। এই যে চিত্রের মধ্যে দাগ দিচ্ছে, এই দাগা দিয়ে কিন্তু পরীক্ষার খাতায় করা যাবে না, বাট এটা মাথায় রাখতে হবে যে কোথাকার কাজ কোথায় হচ্ছে। সো এতটুকু পর্যন্ত আমি T5 পাইছি। এখন এরপরে আমার প্যারেন্টে আছে একটা সাবট্রাকশন বা বিয়োগ। সো বিয়োগ করতে হইলে বিয়োগ করবো কার সাথে, তাদের কাজ করে আনতে হবে। তাহলে T5টা থাক আমার এখন। তাইলে এরপরে আমি হচ্ছে বিয়োগের বাম পাশে ঢুকি এবং সবচেয়ে বামে চলে আসি। সবচেয়ে বামে দেখা যাচ্ছে যে ID2 আর ID3 যোগ করতে হবে আগে। তাহলে আমি ID2 আর ID3 যোগ করি। এটা হচ্ছে নতুন কালি নেই,
মনে করেন T6 এর মধ্যে রাখবো। T6 এর মধ্যে কি করছি, ID2 যোগ ID3 যোগ করে রাখলাম। তাইলে এটার কাজ শেষ, এটার কাজ শেষ করে এটা হচ্ছে T6। এরপরে কি করবো, T6 এর সাথে গুণ হবে হচ্ছে আমার 10.5। সো আমি 10.5 কে নতুন একটা টি এর মধ্যে রাখতে পারি। T7 হচ্ছে ইন্টু ফ্লোট করার দরকার নেই, কারণ এটা অলরেডি ফ্লোটিং ভ্যালু। তাই আমি সরাসরি ভ্যালুটা রেখে দিতে পারবো, যেটা হচ্ছে 10.5। এরপরে কি করবো, 10.5 এর সাথে T6 গুণ দেবো, অর্থাৎ T6 আর T7 গুণ করবো। তাহলে আমি মনে করি T8 সমান T6 টাইমস T7, অর্থাৎ আমি এই পুরা কাজটা করার পরে পেয়ে গেছি হচ্ছে T8। এবার দেখুন তো, T8 থেকে T5 মাইনাস করলেই আচ্ছা আমি মানে সমান চিহ্নের ডান পাশে যে সেটা কাজ হয়ে যাবে। তাহলে আমি কালিটা নতুন নেই, সেটা হচ্ছে যে এবার মনে করি T9 এর মধ্যে আমি এই কাজটা করব, যে T8 অর্থাৎ এই যে মাইনাস চিহ্ন এর বাম পাশে টোটাল কাজ করে আমি পাইছি T8, সেটা থেকে রাইট সাইডে T5 পাইছি, তাহলে T5 বাদ দিয়ে দেবো। তাহলে T8 থেকে T5 বাদ দিলে আমি T9 এর মধ্যে এই সমান চিহ্নের ডান পাশে যা কিছু ছিল সব কিছুর অ্যান্সার পেয়ে গেছি হচ্ছে এখন T9 এর মধ্যে। ফাইনালি আমি ID1 এর মধ্যে T9 এর ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। কেন, ID1 হচ্ছে আমার একটা পার্মানেন্ট মেমরি অ্যাড্রেস, আর T ছিল টেম্পোরারি ভোলাটাইল ভ্যারিয়েবল, সো এর ভ্যালুটা থাকবে না। সো ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাজ শেষ হওয়ার পরে, ইন্টারমিডিয়েট কোডের পরেই আমরা জেনারেট করি হচ্ছে কোড অপটিমাইজার স্টেজে যাই। সো আমি এটা একটু পাশাপাশি করতে চাই, আমি একটু ছবিটা সরাই ফেলি। ছবিটা আর এখন আর দরকার নেই, কারণ হচ্ছে আমরা অপটিমাইজ যে কোড সেটা ইন্টারমিডিয়েট কোড দেখেই কাজ করতে পারবো। আমি এটা একটু সরাই ফেলি, আর হচ্ছে আরো একটু সরাই। যাক, ইন্টারমিডিয়েট কোডের পাশেই আমি একটু করি যে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে কোড অপটিমাইজার। কোড অপটিমাইজার। সো কোড অপটিমাইজারে কি হবে, আমরা একটা জিনিস পড়ছিলাম যে 3 অ্যাড্রেস রুল। আই হোপ আপনাদের মনে আছে যে 3টার বেশি কাজ করা যাবে না, ম্যাক্সিমাম 3টা কাজ করতে পারবো। সো কোড অপটিমাইজারে আমরা চেষ্টা করি যে 3 অ্যাড্রেস রুল যেটা, সেটার ম্যাক্সিমাম ইউসেজ করার মাধ্যমে, এখানে যেমন অনেকগুলো স্টেপ আসছে, কয়টা, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের 10টা স্টেপ আসছে। আমি কোড অপটিমাইজারের চেষ্টা করবো যে সবচেয়ে কম সংখ্যক স্টেপে কাজ করা যায় কিনা। সো আমি এই প্রথম লাইনে করছিলাম কি, যে 5কে ইন্টু ফ্লোট একটা ফাংশনের মাধ্যমে ফ্লোটে কনভার্ট করে নতুন টি এর মধ্যে রাখছিলাম, দেন সেই টিটার সাথে ID5 দিয়ে সেই টিটাকে ভাগ করে নতুন টি এর মধ্যে রাখছিলাম। এই কাজটা আমি এক লাইনে করতে পারি কোড অপটিমাইজারের মধ্যে। জিনিসটা বা এরকম যে T1 is equals to ID5 divided by 5.0। দেন এরপরে পরের লাইনেও সেম 20কে হচ্ছে কনভার্ট করছিলাম, দেন আবার গুণ করছিলাম। তো সেটা না করে আমি করি যে T2 সমান আচ্ছা ওয়েট, সেটার ক্ষেত্রেও আমি হচ্ছে না করতে হবে এটা। তো T1 এর সাথে, অর্থাৎ এইখানে যে রেজাল্টটা, এই রেজাল্টের সাথে আমি 20 গুণ করছিলাম সেটাকে ফ্লোট করার মাধ্যমে। তাহলে এই রেজাল্টটা কই আছে, আমার T1 এর মধ্যে আছে। তাহলে T1 টাইমস 20.0। তাহলে আমার এই পর্যন্ত কাজ শেষ। কোড অপটিমাইজারের মধ্যে কি করলাম, যে T1 এর মধ্যে যে 5কে ফ্লোটিং এ কনভার্ট করে রাখছিলাম সেটা না রেখে আমি সরাসরি 5.0 লেখার মাধ্যমে এটাকে ফ্লোটিং বানাই ফেলছি। এরপরে ID5 দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে রেজাল্টটা গেছে আমার T1 এর মধ্যে, এন্ড তার সাথে 20কে ফ্লোট করে গুণ করার যে কাজটা, সেই কাজটা এই জায়গায় হয়ে গেছে। এরপরে কি করব দেখি। এরপরে নতুন কাজ করা হয়েছিল, যে আমার T4 কে ID4 থেকে বাদ দিয়েছিলাম। T4 কি ছিল, T4 ছিল আমার এই পর্যন্ত কাজ করে যা পাইছিলাম সেটা ছিল T4। তাহলে আমার অপটিমাইজ কোডের ক্ষেত্রে সেটা হচ্ছে T2। সো ID4 থেকে আমার T2 বাদ দিলে নতুন একটা জিনিস, নতুন কিছু একটা আসবে। তাইলে আমি মনে করি ID3 বা T3 সমান হচ্ছে কি করব,
আমার আইডি 4 থেকে টি2 বাদ দিতে হবে। আইডি 4 থেকে টি2 যখন বাদ দিলাম তখন আমি টি3 পেয়ে গেছি। অ্যান্ড এটা কাজ শেষ। এরপরে কি হয়েছে যে টি6 আমি নতুন কাজ করছিলাম। আমি যদি একটু একটু দেখানোর চেষ্টা করি যে ওকে, এই যে এই পর্যন্ত কাজটা আইডি 4 থেকে মাইনাস করলাম। এর করে এটা করে আমি টোটাল এই অংশটুকুর কাজ শেষ করে ফেলছি। অ্যান্ড মাইনাস চিহ্নের লেফট সাইডের কাজ আমাদের করতে হবে। সেটার জন্য আমি মনে করি যে টি4 নিয়ে কাজ করবো এবার। তো লেফট সাইডে কি কি হয়েছে যে দুইটা আইডি যোগ হয়েছে, আইডি 2 আর আইডি 3 যোগ হয়ে তার সাথে 10.5 গুণ হয়েছে। ওকে, তাইলে আমি এটা করি, মনে করি যে টি4 নেব। টি4 এর সাথে এটার মধ্যে রাখি হচ্ছে আইডি 2 প্লাস আইডি 3। থ্রি অ্যাড্রেস ভ্যারিয়েবল বা থ্রি অ্যাড্রেস রুলের যে মানে যেটা মেনটেন করার বিষয়টা, সেটা মেনটেন করে কাজ করতে হবে। একসাথে কিন্তু মানে যোগ করে সব গুণ করে একসাথে মেরে দেওয়া যাবে না, কোনোভাবেই না। এরপরে কি করছিলাম যে টি7 এর মধ্যে 10.5 অ্যাসাইন করছিলাম। দেন টি6 এর সাথে টি7 গুণ দিয়ে টি8 এর মধ্যে নতুন করে রেজাল্ট নিয়েছিলাম। সেটা এখন করবো না। টি4 এর মধ্যে আমি যোগের রেজাল্ট রাখছি। এবার মনে করি যে টি5 নিব। টি5 এর মধ্যে টি4 এর মধ্যে যে যোগের রেজাল্ট আছে তার সাথে আমি সরাসরি গুণ দিয়ে দেবো 10.5। এটা যখন করলাম তখন হচ্ছে এই যে আমার গুণ পর্যন্ত রেজাল্ট পেয়ে গেছি, পুরা রেজাল্ট পেয়ে গিয়েছি। অ্যান্ড সেটা পাইছি হচ্ছে টি5 এর ভিতরে। আর একটা মানে অর্থাৎ বিয়োগ চিহ্নের বাম পাশের রেজাল্টটা আছে হচ্ছে আমার টি5 এর মধ্যে, আর বিয়োগ পাশের ডান পাশের রেজাল্টটা আছে এই কোর অপটিমাইজারের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে টি3 এর মধ্যে। সো এখন কি হচ্ছে যে বিয়োগ চিহ্নের বাম পাশে আমার টি5 আর ডান পাশে টি3, এই টি5 থেকে টি3 বিয়োগ করে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে আমার আইডি 1 এর মধ্যে অ্যাসাইন করা হয়েছিল না, সেটাই কিন্তু এখানে যে আইডি 1 এর মধ্যে অ্যাসাইন করা হয়েছিল। এই কাজটা আমি সরাসরি করবো অপটিমাইজারের মধ্যে। তাইলে আমি হচ্ছে আইডি 1 সমান সমান টি5 মাইনাস টি3। আমার এই অংশটুকু পুরাটা অপটিমাইজ কোডের ক্ষেত্রে আমার এই অংশটুকু এটা হচ্ছে টি5, আর রাইট সাইডের অংশটুকু বিয়োগ চিহ্নের এটা হচ্ছে টি3। তাহলে টি5 থেকে টি3 বিয়োগ করে যে ফাইনাল রেজাল্ট সেটা আমি সরাসরি আইডি 1 এর মধ্যে রেখে দিছি। এটা হচ্ছে আমার কোড অপটিমাইজারের মাধ্যমে অপটিমাইজড কোড। অ্যান্ড সবার লাস্টে আমি এখন অপটিমাইজড যে কোড পাইছি সেখান থেকে কোড জেনারেট করব। কোড জেনারেট করবো বলতে কি, আমার হচ্ছে অ্যাসেম্বলি কোড জেনারেট করবো আর কি। সো কোড অপটিমাইজারের কোডটা আমি একটু কপি করে নিই। ওকে, সো এখান কোড অপটিমাইজারের পরে আমাদের লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে কোড জেনারেটর। তো কোড জেনারেটর, কোড জেনারেটর। সো কোড জেনারেটরে আমরা কি করি, আমরা অপটিমাইজ কোডের সবার প্রথমে দেখতে পাচ্ছি যে আইডি 5 কে আমি 5.0 দিয়ে ভাগ করছি। তাইলে আইডি 5 কে আগে আমার লোড করা লাগবে না? তো কোড জেনারেটরে আমি আগে লোড করি। আচ্ছা, লোড করার জন্য আমি এলডি ইউজ করলাম, আর এরপরে আমাকে দিতে হবে এফ। কেন আমি হচ্ছে আমার 4 নম্বর যে স্টেপ ছিল যেটা সিমেন্টিক অ্যানালাইজার, সেখানে সবগুলা ভ্যারিয়েবলকে বা সবগুলা যে হ্যাঁ ভ্যারিয়েবলগুলোই আমি ফ্লোটিং ডেটা টাইপে কনভার্ট করে নিয়েছিলাম। এই কারণে এখন এলডি এফ দিচ্ছি। এফ মানে বোঝাবে যে ডেটা টাইপগুলো ফ্লোটিং ডেটা টাইপের কাজ হচ্ছে আর কি। সো সবার প্রথমে আমি আইডি 5 কে লোড করি একটা রেজিস্টারের মধ্যে। মনে করি যে কি দেবো, যে কোনো দিতে পারি। মনে করি রেজিস্টার 1 এর মধ্যে আইডি 5 লোড করলাম। আইডি 5কে আমি রেজিস্টার 1 এর মধ্যে লোড করে ফেললাম। এরপরে কি করব, যে আইডি 5কে হচ্ছে ভাগ করা হয়েছিল, তাহলে হচ্ছে ডিভ এফ কি করব, যে ভাগ করে রেজাল্টটা নতুন কোথাও রাখতে বলছিল, আমি নতুন কোথাও রাখবো না, আর আমি আর 1 এর মধ্যে রাখতে চাই। তাহলে আর 1 এর মধ্যে রাখবো। আর 1কে ভাগ করব কি দিয়ে, আমি আর 1কে ভাগ করব 5.0
জিরো দিয়ে। সো R1 কে 5.0 দিয়ে ভাগ করে সেই রেজাল্টটা R1 এর মধ্যেই রেখে দিছি আমি। তাইলে আমার এটার কাজ শেষ। পরের লাইনে কি করছিলাম, যে রেজাল্টটা যেটা পাইছিলাম সেই রেজাল্টের সাথে আমি হচ্ছে 20 গুণ দিছিলাম। তাইলে এবার আমি মাল্টিপ্লিকেশন করি। কি করব, যে R1 এর মধ্যে আমার ভাগের রেজাল্ট আছে, তো আমি চাইলে নতুন রেজিস্টার নিতে পারি, বা চাইলে হচ্ছে আমি নতুন রেজিস্টার না নিয়েও করতে পারি। আমি যেহেতু আগের লাইনে নতুন রেজিস্টার নিয়ে কাজ করিনি, ধরি যে এই লাইনটাতে নতুন রেজিস্টার নিয়ে কাজ করি, তাহলে মনে করি R2 এর মধ্যে কি রাখতে হবে, আমার R1 এটার সাথে গুণ করতে হবে 20.0। R1 এর ভ্যালুর সাথে 20.0 গুণ করলে যে ফাইনাল রেজাল্টটা হয় সেটাকে আমি R2 এর মধ্যে রেখে দিচ্ছি। এরপরে লাইনে কি হয়েছে আমার, যে ID3 থেকে, সরি ID4 থেকে আমার T2 বাদ গেছে। T2 বলতে কি, আমার হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে T2, যেটা হচ্ছে আমার ID4 থেকে বাদ যাবে। তো আমি তাহলে ID4 কে লোড করতে হবে আগে। তাহলে লোড F, মনে করি যে রেজিস্টার 3 এর মধ্যে লোড করলাম ID4, রেজিস্টার 3 এর মধ্যে লোড করছি ID4। এবার এখান থেকে বাদ দিব কি, আমার যে আগের লাইনের রেজাল্টটা, অর্থাৎ T2 আমার কোথায় রেজাল্টটা জমা হয়েছে, জমা হয়ে আছে R2 এর মধ্যে। তাইলে আমি হচ্ছে বাদ দেই, সাবট্রাকশন সাব F, বাদ দিব। কাকে বাদ দিব, R2 কে বাদ দিব। কই থেকে বাদ দিব, ID4 থেকে বাদ দিব। ID4 কে কোথায় লোড করছি, R3 এর মধ্যে লোড করছি। ওকে, তাহলে R3 এর মধ্যে আমি লোড করছি, R3 থেকে R2 বাদ দেব। আমি চাইলে নতুন রেজিস্টার নিতে পারি বা নাও নিতে পারি। সেই রেজিস্টারটা মনে করি আমি নতুন রেজিস্টারে নেই। আমি একটু কালারটা চেঞ্জ করি। মনে করি যে নতুন রেজিস্টারটা নিলাম হচ্ছে R4। তাহলে সাব এফ R4, R3, R2, এর মানে কি, যে R4 এর মধ্যে R3 থেকে R2 বাদ দিয়ে যে রেজাল্টটা থাকে সে R4 এর মধ্যে রাখো। ওকে, রাখলাম। তাইলে আমার এই লাইন পর্যন্ত কাজ শেষ। এবার 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 হচ্ছে নতুন কাজ হয়েছে, যে ID2 আর ID3। তাহলে ID2 আর ID3 লোড করে নিতে হবে আমাকে। লোড করি, নতুন কালি নেই, এবার লোড করি, আবার লোড করতে হবে। লোড F, R4 পর্যন্ত কাজ করা শেষ। আমি R5 নেব। এবার R5 এর মধ্যে লোড করি হচ্ছে ID2, R6 এর মধ্যে লোড করি ID3। লোডিং এর কাজ শেষ। এরপর হচ্ছে লোডিং এর পরে এই দুটোকে যোগ করে নতুন একটা রেজিস্টারে রাখা হয়েছিল। তাইলে আমি অ্যাড করি, অ্যাপ না, অ্যাড অ্যাড এফ অ্যাড করবো। তাহলে হচ্ছে আমি R5 আর R6 কে অ্যাড করি, R7 এর মধ্যে রাখি। R7 এর মধ্যে R5, R6, এই যোগের কাজটা শেষ। যোগের কাজ শেষ। তাহলে R7 এর মধ্যে আমি ID2 আর ID3 যোগ করে R7 এর মধ্যে রাখছি। এবার পরের লাইনে দেখা যাচ্ছে যে এই যোগফলের সাথে আমার 10.5 গুণ দেওয়া লাগছিল। তাইলে সেটা আমি সেটা মনে করি যে আমি গুণের কাজটা এবার R7 এর রেজাল্ট R7 এর মধ্যেই রাখবো। তাইলে হচ্ছে মাল F, হ্যাঁ, সেটা গুণ করবো কি দিয়ে, 10.5 দিয়ে। রাখবো কোথায়, R7 এর মধ্যেই। তাইলে R7 এর মধ্যেই রাখবো। কি রাখবো, R7 এর মধ্যে আগে থেকে যা আছে তার সাথে গুণ দিব কাকে, 10.5 কে। তাহলে R7 এর সাথে 10.5 গুণ হয়ে নতুন রেজাল্টটা সেই R7 এর মধ্যেই সেভ হইল। তাহলে আমার এই লাইন পর্যন্ত কাজ শেষ। ফাইনালি আমার ID1 এর মধ্যে হচ্ছে স্টোর করছিলাম, কি স্টোর করছিলাম, যে আমার রেজাল্টটা, অর্থাৎ T5 - T3, এটা রেজাল্ট ID1 এর মধ্যে স্টোর করছিলাম। তাহলে সেটা করার আগে এই বিয়োগের কাজটা তো করতে হবে। বিয়োগের কাজটা কোথায় করব, T5 এর রেজাল্ট অর্থাৎ 10 দিয়ে গুণ করার যে রেজাল্টটা সেটা কোথায় আছে, আমার 10 দিয়ে গুণ করার পর যে রেজাল্ট সেটা আছে হচ্ছে আমার রেজিস্টার 7 এর মধ্যে। এটা একটু ট্র্যাক রাখতে হবে যে কোথায় কোনটা আছে। আর T3 কোথায় আছে, T3 হচ্ছে যে বিয়োগ করে যে রেজাল্ট আসছিল, অর্থাৎ ID4 থেকে T2 বাদ দিয়ে যেটা রেজাল্ট আসছিল সেটা হচ্ছে লাইক এই জায়গাতে।
আমার R4 এর মধ্যে আছে সেটা যে R3, R2 R3 ছিল হচ্ছে আমি ID4 লোড করছিলাম R3 এর মধ্যে, আর সেখান থেকে R2 এই T2 জিনিসটা আমি R2 এর মধ্যে রাখছিলাম। তো ID4 থেকে আমার যখন আমি R2 বাদ দিলাম বা R3 থেকে R2 বাদ দিলাম, সেই রেজাল্ট আমি R4 এর মধ্যে রাখছিলাম। তাহলে আমার R4 আর R7 নিয়ে কাজ হবে। এই জিনিসটা যদি ট্র্যাক রাখতে ভুল হয় সেক্ষেত্রে ফাইনাল রেজাল্টে গিয়েও আর কি কোড জেনারেটর অপশনে এসে ঝামেলা লেগে যাবে। সো কি করব, আমি হচ্ছে এখন সাব করব। সাব করি, সাব করি, মনে করি যে নতুন আর একটা রেজিস্টার নেই, R8 করে কি করব যে T5 হচ্ছে গুণ করে যে রেজাল্টটা পাইছিলাম, অর্থাৎ 10 গুণ করে রেজাল্ট পাইছিলাম R7, তাহলে R7 থেকে বাদ দেব কি আমার T3 ছিল হচ্ছে ওই যে ID4 থেকে T2 বাদ দিয়ে T3 পাইছিলাম, সেই জিনিসটা আমার কোড জেনারেটরের মধ্যে R4 এর মধ্যে আছে। তাইলে R7 থেকে R4 বাদ দেব, R7 থেকে R4 বাদ দিয়ে সেটাকে আমি R8 বা রেজিস্টার 8 এর মধ্যে রাখছি। এইবার ফাইনালি আমি করব কি যে এসটি এসটি সাব, এটা এফ হবে একটা এখানে, এসটিএফ, এসটি মানে স্টোর। এই যে R8 এর মধ্যে আমি ফাইনাল রেজাল্টটা পাইছি না, এই ফাইনাল রেজাল্টটা এখন আমার ID1 এর মধ্যে রেখে দিতে হবে, দ্যাট ইজ ID1, R8 রেজিস্টার 8 এর মধ্যে আমার যে রেজাল্টটা ছিল সেটাকে আমি একটা পার্মানেন্ট অ্যাড্রেস ID1 যে ভ্যারিয়েবল সেটার মধ্যে রেখে দিয়েছি। সো এই ছিল আর কি আমার ভিডিও, যে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ফেস অফ এ কম্পাইলার, একটা এক্সাম্পল সলভ করলাম। ফেস অফ এ কম্পাইলারের মধ্যে প্রথমটা দেখলাম, প্রথম ফেজ হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, যেখানে হচ্ছে আমার গিভেন ইকুয়েশনটা টোকেনাইজ হয়। টোকেনাইজেশনের পরে আমরা সিনট্যাক্স অ্যানালাইজারে গেলাম এবং টোকেনাইজ যে নতুন যে লাইনটা জেনারেট হয়েছে টোকেনাইজেশনের পরে, সেখান থেকে আমরা হচ্ছে সিনট্যাক্স ট্রি জেনারেট করি। অ্যান্ড সিনট্যাক্স ট্রি জেনারেশন সময় একটা ভুল হয়েছিল আমার, যেটা মনে আছে যে আমি ID2, 3, 4, 5 এর বদলে BCDE লিখে দিয়েছিলাম। এটা লেখা যাবে না, ID2, 3, 4, 5 এগুলো লিখতে হবে। অ্যান্ড সিনট্যাক্স অ্যানালাইজারের পরে আমরা গেছি সিমেন্টিক অ্যানালাইজার। সিমেন্টিক অ্যানালাইজার গিয়ে আমরা দেখলাম যে সবগুলো ডেটা আমার সবচেয়ে হাইয়েস্ট যে ডেটা লেভেল বা ডেটা টাইপ লেভেল সেটাতে আছে কিনা, ছিল না। আমরা সবচেয়ে হাইয়েস্ট ডেটা টাইপ লেভেলে নিয়ে গেছি, ফ্লোটিং পয়েন্টে নিয়ে গেছি। এরপরে আসছি আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। অ্যান্ড ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের জন্য আমাদের সিমেন্টিক অ্যানালাইজারের যে ফাইনাল ট্রিটা জেনারেট হয়েছে সেই ট্রিটা মাস্ট লাগবে। সো ট্রিটা যেন খাতায় এক পেজে থাকে, মানে আপনাকে বারবার পেজ উল্টাইতে না হয়, সেভাবে আপনি কাজ করবেন। সেখান থেকে আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেট করছি, দেন ইন্টারমিডিয়েট কোডকে অপটিমাইজ করে কাজ একটু কমাইছি, দেন ফাইনালি অপটিমাইজড কোড থেকে আমরা কোড জেনারেটরের মাধ্যমে অ্যাসেম্বলি যে কোড সেটা জেনারেট করছি। সো দ্যাটস অল ফ্রম মি today. I hope I will see you in the next videos, and till then, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.